Okay, welcome back to the class. It's your class number 13. Basically, in this class, we're going to finish the lessons or the classes of tense. টেন্সের ক্লাসগুলো আজকে আমরা শেষ করতে যাচ্ছি। সো প্রথমত আমরা যেটা ফার্স্ট অফ অল হোয়াট উইড লাইক টু গো থ্রু ইজ দ্যাট থ্রি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা। তো আপনারা আমাকে কারো কি আইডিয়া আছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আবার কি আসলে? আপনাদের কাছ থেকে একটু ওপিনিয়ন নিতে চাই প্রথমে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো কি দরকার বা এগুলোর কি আসলে ব্যাপারটা কি ধারণা আছে? বলেন। না স্যার, তেমন ধারণা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসের পর ইনশাল্লাহ আমাদের এগুলো সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি জানেন যে আহ, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি, মানে যেটা আমরা এজ ইউজুয়াল যে কন্টিনিউয়াস যে টেন্স এটা, আর আপনার সিম্পল এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মিনিং এক কি না কেউ বলতে পারেন আপনারা? সিম্পল কন্টিনিউয়াস টেন্স আর হলো আপনার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মিনিং এক কিনা, আমরা টেন্সটা কিভাবে স্যার, শনাক্ত করি? মিনিং একই। সিম্পল কন্টিনিউয়াস যেটা এটা স্যার চলমান, আর পারফেক্ট যেটা এটা কিছুক্ষণ যাবত সময় ধরে চলতেছে এরকম হবে। রাইট, ওটা নিয়ে কথা বলবো। চলেন, শুধুমাত্র আমাদের মানে ব্যবহারগত পার্থক্য আছে, ঠিক আছে। জি। আহ, একটু হাতে একটু ক্লাস আছে। তো যেটা বললাম যে দেখেন, আপনাদেরকে আমি আমরা আগে প্রথমে একটু দেখে যাই এখানে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হয়। যেমন দেখেন, সাবজেক্টের পরে আমরা আহ, যে প্রত্যেকটা টেন্সের কিন্তু তিনটা ধরন আছে না? যেমন আমরা সিম্পল কন্টিনিউয়াস টেন্স কি করছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই না? সো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো কি পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর মধ্যে সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি এটা, রাইট? সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি, সাবজেক্টের পরে হ্যাড বিন হবে, কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে হ্যাড বিন। আর আমরা কিন্তু একটি কথা আপনাদেরকে টেন্সের শুরুতে অনেক বলছিলাম মনে হয় কন্টিনিউয়াস টেন্সের সময়, যে কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। ভার্বের সাথে মেইন ভার্বের কি হবে, মেইন ভার্বের সাথে আইএনজি হবে। তা ভার্বের আইএনজি কিন্তু কমন, তাই না? এরপরে এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। হ্যাঁ, অবজেক্ট না বলে আমরা এক্সটেনশন বলবো। এক্সটেনশন মানে বাকি অংশ, সব জিনিস কিন্তু অবজেক্ট না। একটা বাক্যের ভার্বের পরে বসলে সেটা অবজেক্ট এমনটা না, ওগুলোকে আমরা অবজেক্ট, ভিন্ন জিনিস, ভিন্ন কথা। এক্সটেনশন বললে আমাদের সবকিছু হয়ে যায়। শেষে আমাদের সিন্স এবং ফর, সিন্স অথবা ফর, যে কোনো একটা, এবং একটা টাইম বসবে, মানে টাইমের আগে সিন্স ফর। তার মানে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি সাবজেক্টের পরে হ্যাড বিন হয়, তাহলে হ্যাডের প্রেজেন্ট রূপটা কি ভাই? হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না? হ্যাড বিনের প্রেজেন্টটা কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না? তাহলে তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি হবে স্ট্রাকচারটা? সাবজেক্টের পরে হ্যাভ বিন, এখানে একটা বিন হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাঁ জি। ভার্বের সাথে আইএনজি। আবার আবার মানে হ্যাভ ভার্বের আমরা প্রেজেন্ট হলো হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, আর ফিউচারে কি উইল, উইল হ্যাভ। জাস্ট বিন কথাটা দেবো, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। মনে রাখা কি কঠিন না সহজ বলেন? আমাদের এখানে পরিবর্তনটা হ্যাভ ভার্বের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জন্য হ্যাড বিন, তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হবে, হ্যাড এর প্রেজেন্টটা কি হয়, হ্যাভ হ্যাজ। তাহলে হ্যাভের সাথে বিন, হ্যাজের সাথে বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। ফিউচারটা কি হবে, উইলের পরে উইল হ্যাভ বিন, তাই না? হ্যাভ ভার্বের ফিউচার রূপটা কি, উইল হ্যাভ, শেষে একটা বিন দেবো, ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে আমরা এটা একটু ভালো করে মাথা রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের আসলে আজকে আমি আপনাদেরকে দেখানোর পর বলবো যে আসলে সকল টেন্স আমার দরকার নেই, বিশেষ করে ফাইভ সেন্সটা আমাদের বেশি কাজে লাগে, ফাইভ সেন্স। আচ্ছা, আমার স্ক্রিনে আসতে হবে, ওকে ঠিক আছে। আপনাকে দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, চলেন তাহলে আমরা বিষয়টা দেখি। যেমন আপনাদেরকে আমি এটা দেখাই। দেখেন, আমরা যখন সিম্পল কন্টিনিউয়াস টেন্স যখন শিখে আসলাম, তখন স্ট্রাকচারটা ধরুন কিরকম ছিল, ধরুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্ম দিচ্ছেন? হ্যাঁ, ফার্ম মারছেন নাকি ফার্ম, রুবেল সাহেব? আচ্ছা,
যেটা হলো যে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি শিখলাম যে সাবজেক্টের পরে এম ইজ আর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, রাইট? সো ঠিক একইভাবে আর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হলো, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। দেখ খেয়াল করেন, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে আমরা ছোট কন্টিনিউয়াসও বলতে পারি। এভাবে করে এটাকে নাম আমরা ইন্ডিকেট করতে পারি, নির্দেশ করতে পারি, এটাকে ছোট কন্টিনিউয়াস বলতে, এটাকে আমরা সিম্পল কন্টিনিউয়াস বললাম, ওটাকে ছোট কন্টিনিউয়াস বলতে পারি। আর নিচেরটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন দুইটার কিন্তু মিনিং এক। আমরা আসলে যে কোনো টেন্সকে আমরা শনাক্ত করি কিভাবে, বিশেষ করে ক্রিয়াপদ, তাই না? ক্রিয়ার যে অর্থটা, ক্রিয়ার অর্থটা আমাদের অর্থের যে মুড, যে ধরন, এটা দেখে আমরা, এটা শুনে বা দেখে আমরা বুঝে ফেলি যেটা কোন টেন্সের মধ্যে পড়ে। তা পড়তেছে যে সে বই পড়তেছে, অথবা সে শুধু পড়তেছে, তার মানে এখানে বই কথাটা নাই, সে পড়তেছে। আর এখানে কি, সে 1 ঘন্টা ধরে বই পড়তেছে। আচ্ছা দেখেন তো আপনারা, ক্রিয়াপদের মিনিংটা সেম কিনা, সেম না মিনিং বলেন তো? এটাই কিন্তু আমরা এতক্ষণ কথা বলছিলাম, যে এখানে সিম্পল কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মিনিংয়ে, বাংলা মিনিংয়ে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু আমাদের গঠনগত পার্থক্য আর হলো ব্যবহারগত পার্থক্য। আমরা শুধুমাত্র একটা কারণে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি বা করব। সেটা কোন কোন কারণে বলেন তো? যখন ওই কাজটা একটা সময় ধরে, কোনো একটা সময় থেকে কোনো একটা সময় হতে কাজটা চলছে, মানে কিছু সেখানে কিছু একটা সময় থাকবে, তখন আমরা এই ধরনের কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যদি কোনো ধরনের সময় উল্লেখ না থাকে, যে কাজটা কতক্ষণ ধরে অতীতে চলছিল বা বর্তমানে চলতেছে, কতক্ষণ সময় ধরে বা কোন সময়টা থেকে চলতেছে, এরকম কোনো কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা সরাসরি ছোট কন্টিনিউয়াস অথবা সিম্পল কন্টিনিউয়াস টেন্সগুলো আমরা ব্যবহার করব। এবার কি আপনাদের মানে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, যে আসলে মানে পুরো পার্থক্যটা কি, আসলে মেইন পার্থক্যটা কি বুঝতে পারছি আমরা? জি। এমন কেউ কি আছেন যে কোনো কনফিউশন এখনো আছে? আচ্ছা, আই হোপ আপনাদের কনফিউশন এখন নাই। চলেন তাহলে আপনাদেরকে সিন্স ফর সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে দেন। আমরা দেখি সিন্স ফরটা উপরে দেওয়া আছে, সিন্স ফরটা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি আমি। সিন্স এবং ফরের ব্যবহারটা নিয়ে আমরা অনেক সময় অনেক কনফিউশনে পড়ে যাই, রাইট? সো সিন্সের কিন্তু অনেকগুলো মিনিং আছে, অনেক ব্যবহার আছে। সিন্সের তো কিন্তু আপনার যেহেতু কারণ এরকম মিনিংও দেয়, আবার ফরার তো কি জন্য বোঝা, তাই না? বাট এখানে যখন আমরা সময়ের আগে যখন সিন্স এবং ফর বসাবো, তখন এগুলোর মিনিংটা কি হয়ে যায়, মিনিংটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা বাংলায় বলি, খেয়াল করি আমরা সিন্স কোথায় ফর কোথায়, যখন আমরা বাংলায় বলবো যে হতে থেকে, যেমন সকাল থেকে, তাই না? আমরা বলতে পারি যে গত মাস থেকে, গত রাত থেকে, তাই না? আমরা বলতে পারি 2025 সাল থেকে অথবা 2010 সাল থেকে, তাই না? আমরা বলতে পারি আসলে গত শীত থেকে এমনটা, অথবা গত বর্ষা বর্ষা থেকে। এই যে হতে থেকে, হতে থেকে থাকলে আমরা কি ব্যবহার করব ভাই, সিন্স ব্যবহার করব। আর বাংলা যদি বলি ধরে যাবত, ধরেন আমি বললাম যে কিছুক্ষণ ধরে, আমি বললাম যে কিছুক্ষণ সময় ধরে আমি এখানে অপেক্ষা করছি, কে আমি যদি বলতেছি যে 1 ঘন্টা ধরে আমি কি করছি, কথা বলছি, অথবা 1 ঘন্টা ধরে আমি প্র্যাকটিস করছি। এই যে ধরে যাবত, বাংলা যদি আপনি ধরে যাবত বলেন তাহলে ফর দিবেন। এটি হলো আমাদেরকে সহজভাবে বাংলার মিনিংটা দেখে আমাদেরকে বা শুনে আমাদেরকে বোঝার উপায়। বাট আপনাদেরকে মনে রাখতে হবে, গ্রামাটিক্যালি যদি ব্যাখ্যা আপনাদেরকে দেই, সিন্সটা মূলত বসে স্টার্টিং টাইম, কি টাইম, লিখে রাখতে পারেন, স্টার্টিং টাইম। দেখেন আমি যখন বলছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়ার শুরুর সময়টা কখন, সকাল থেকে বলছি, তার সকাল না, স্টার্টিং পয়েন্টটা কি, সকাল, তাই না? তো সেই সেন্সে কিন্তু আপনাকে সিন্স ব্যবহার করে, সিন্সটা বসে কিন্তু আপনার যখন স্টার্ট, এর জন্য এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম, সময়ের যখন যেখান থেকে শুরুটা হয়েছে, শুরুর সময় স্টার্টিং পয়েন্টটা যদি উল্লেখ থাকে, তখন আমরা সিন্স ব্যবহার করব। আর ফরটা বসে কিসের ক্ষেত্রে, সময়ের একটা ডিউরেশন থাকবে, একটা স্থিতিকাল থাকবে, একটা একটা মানে একটা পরিমাণ থাকবে, এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, তাই না? যেমন আমি আমি যদি বলি যে, আমি বললাম যে কিছুক্ষণ ধরেই আমি কি করছি, মানে কথা বলতেছি, তাই কিছুক্ষণ ধরে, এই কিছুক্ষণ কথাটার মধ্যে এক ধরনের একটা সময়, একটা পরিমাণ প্রকাশ করছে না, একটা সময়, একটা ডিউরেশন বোঝাইছে না, বলেন তো? আর আমি যদি বলতাম যে 9টা থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, 9টা থেকে, এই 9টাটা দ্বারা মানে 9টা দ্বারা কি আসলে একটা সময়ের পরিমাণ বোঝাইছে,
না আপনার এটা আসলে শুরুর সময়টা প্রকাশ করছে, বলেন তো? শুরু সময় প্রকাশ এটা তো স্যার করছে। শুরু শুরুর বলতেছে। সময়টা। তাহলে কি আমরা এখন কি ক্লিয়ার হয়েছে যে কোথায় সিন্স কোথায় ফর, এই যে টাইমের আগে যে সিন্স ফর, এই 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 ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমরা এখন? জি স্যার। জি স্যার। স্যার, মনে থাকবে আপনাদের? এইটা নিয়ে আমি একসময় কনফিউশনে পড়ে যেতাম, তবে আমার মনে আছে আমি এমনকি যখন 2019 সালে যখন অনার্স পরীক্ষা দেই, তখন ওই যে আপনার করোনা পিরিয়ডে বাড়ি ছিলাম, আমি প্রচুর মানে ইংলিশের ভিডিও দেখতাম, ইংলিশ উইথ লুসি। আপনারা কি দেখেন ওনার ভিডিও? একজন হ্যান্ডসাম লেডি, হ্যাঁ স্যার। হ্যাঁ ফ্রম স্যার। দ্য ইউকে থেকে। জি জানি স্যার না উনি দেখি। আসলে ভদ্র না অভদ্র, জানি না, ভদ্র মহিলা, জানি না ভদ্র না অভদ্র, জানি না। যাই হোক, ওনার ভিডিও দেখতাম তো এক সময় গেলে দেখতে দেখতে দেখলাম যে উনি এই বিষয়টা এইভাবে করে বুঝিয়েছিল যে স্টার্টিং টাইম, আমরা তো বই বুঝ থেকে পড়ে আসছি পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আরে ভাই, পয়েন্ট এটা ব্যাখ্যা করে করে বোঝানো হয়নি, ওইটা তো আমার মাথায় ঢুকছে, এরপর থেকে আর কখনো ভুলি নাই। আপনি শুধু এটা এতটুকু মনে রাখলেই হবে, সিন্সটা বসে স্টার্টিং টাইমটা থাকবে, আর ফরটা বসবে সময়ের একটা পরিমাণ বোঝাবে, সেটা কতক্ষণ হতে পারে, 2 মাস, 2 বছর, তাই না? এমনটা হতে পারে, দুই জি যুগ, স্যার। 100 বছরের হতে পারে। রাইট, তাহলে আমরা কিন্তু দুটো জিনিস ক্লিয়ার জি করলাম। স্যার। আমরা কিন্তু দুটো জিনিস কিন্তু আমরা ক্লিয়ার হলাম। একটি হলো যে সিম্পল কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা শিখে আসছিলাম এর আগে, শিখলাম। আর আজকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মিনিং এর কোনো পার্থক্য নেই। আমাদের যেই কাজটা একটা সময় ধরে চলতেছে, অতীতে চলতেছিল বা ফিউচারে চলতে থাকবে কোনো একটা সময় থেকে অথবা কোনো একটা সময় ধরে, যখন এরকম সময়টা উল্লেখ থাকবে তখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ইজ ক্লিয়ার টু অল অফ ইউ? এটাকে আপনাদের সবার কাছে ক্লিয়ার কিনা? তাহলে এটা নিয়ে কি আমাদের আসলে ওইভাবে করে ফার্দার এদের স্টাডি বা মধ্যে পার্থক্য কি? কোনটা? সিন্স আর টু, টু মানে তো থেকে, সিন্স মানে তো থেকে, কোনটা কখন ব্যবহার করবো নাকি? কোনটা কোনটা টু? বললাম টু। টু স্যার, টু মানে তো থেকে, মানে টু অর্থ তো থেকে বোঝায়। কিরকম, কোন জায়গায় আপনাকে একটা উদাহরণ তো, টু দ্বারা থেকে বোঝায় কোথায়? মানে অনেকে বলে না 10টা থেকে 12টা, মানে ও আচ্ছা টেন আচ্ছা। টু, এটা বুঝেছি স্যার। তখন কিন্তু টু দ্বারা কিন্তু আপনার থেকে বোঝায় না ভাইয়া, তখন বুঝে যেমন ফ্রম 10 টু, হতে পারে যে 12, মানে 10টা থেকে মানে কি 12টা পর্যন্ত। তখন কিন্তু টু দ্বারা কিন্তু পর্যন্ত বোঝাচ্ছে, ওটা কিন্তু ওটা আলাদা একটা বিষয়। হ্যাঁ, তখন কিন্তু আর ওই টু টু তখন কিন্তু আপনার থেকে বোঝায় নাই, ওটা মানে পর্যন্ত, মানে ফ্রম অন প্লেস টু অ্যানাদার প্লেস অথবা ফ্রম অন টাইম টু অ্যানাদার টাইম, এর এই সিচুয়েশন ওটা ব্যবহার হয়। বাট সেটা কিন্তু আপনার এই আমরা মানে সিন্স এবং ফরের ওই এই কাহিনীর সাথে ওটাকে মেলালে হবে না কিন্তু। রাইট, তাহলে দেখেন আপনাদেরকে আমি এখানে কিছু আমরা দেখে যাই। এখানে আমরা অলরেডি স্ট্রাকচারটা দেখে ফেলছি, ধরেন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে পারফেক্ট, শুধু প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট কি হবে? কন্টিনিউয়াস। রাইট, আমার একটু ও এখানে লেখা যাবে না, আচ্ছা সমস্যা না, এটা পিডিএফ ভার্সন তো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন আমরা সাধারণত এই ধরনের কথা একটু বেশি ব্যবহার করি। যেমন আমি 2 ঘন্টা ধরে বই পড়তেছি, তাহলে হবে কি আই হ্যাভ বিন, তাই না? আই হ্যাভ বিন রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি ফর 2 আওয়ার্স। আর আমি যদি বলতাম যে আমি সকাল থেকে একটি বই পড়তেছি, তাহলে হতো কি আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। সিন্স ফর মর্নিং, তাই না? সিন্স মন। মর্নিং। আপনি যদি বলেন যে আসলে আমি অনার্সে পড়াশোনা করতেছি 5 বছর ধরে, তাহলে আপনি কি বলতেন? আই হ্যাভ বিন, কি বলেন তো, আই হ্যাভ বিন স্টাডিং হবে। রিড আর স্টাডির মধ্যে স্টাডিং। পার্থক্য আছে কিন্তু। রিড মানে হলো কোনো একটা বই টই, কোনো ফিজিক্যাল কোনো জিনিস দেখে দেখে পড়া বা এই টাইপ, আর স্টাডি মানে পড়াশোনা করা, অধ্যয়ন করা। তাই আই হ্যাভ বিন স্টাডিং কি, যে 1 ইয়ার্স কোর্স, তাই না? কি বললাম, 5 বছর ধরে পড়ি, তাহলে কি হবে ফর 5 ইয়ার্স। আর যদি বলতাম যে 2020 সাল থেকে, তাহলে কি হতো সিন্স 2022। এম আই রাইট? 22। দেখেন জি সে স্যার। সে সকাল থেকে মাঠে কাজ করতেছে বা মাঠে কাজ করছে। আপনাদের জন্য দারুণই আছে, আপনার টেন্সটা কিভাবে, যারা গোলাই ফেলতেছেন আজকের পর আর গোলাবেন না, আশা করি আপনাদেরকে আমি কিছু মানে থেরাপি পদ্ধতি দিয়ে দেবো। সে সকাল থেকে মাঠে কাজ করতেছে, দেখেন হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। সে সকাল থেকে, আমি যদি বলি যে সে আসলে 5 ঘন্টা ধরে কাজ করতেছে, তাহলে কি হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 5 আওয়ার্স। ফর 5 আওয়ার্স। আর আমি বলছি যে সে কিছুক্ষণ ধরে সে মাঠে কাজ করতেছে, তাহলে হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর সাম টাইম, অথবা ফর আ সাম ওয়াইল। টাইম। আ ওয়াইল মানে কিছুক্ষণ বোঝা, আ ওয়াইল। হ্যাঁ, তারা বললাম তারা 2002 সাল থেকে এখানে বসবাস করছে আর করতেছে। তার মানে দেখেন প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্সটা এরকম, এগুলো সংজ্ঞা এভাবে দেওয়া হয় যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়ে সেটা এখনো বর্তমানেও চলছে। অতীতে শুরু হয়েছিল বা সেটা থামে না, এখনো সেটা চলছে।
বসবাস করতেছে, তার মানে কি দেখেন, তাহলে তারা 2002 সাল থেকে এখানে বসবাস করতেছে, তাহলে দে হ্যাভ বিন লিভিং হিয়া সিন্স 2022, তাই না? 2002, সরি, 2002 সাল থেকে এখানে বসবাস করছে। ঠিক পাস্ট কন্টিনিউয়াস করতেছে। টেন্সেও আপনি যদি এরকম অতীতে একটা কাজ কোনোটা সময় ধরে কোনোটা সময় থেকে কাজটা চলমান ছিল, তাহলে আপনি এটা এটা বসিয়ে দেবেন। যেমন আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম, আমি বলতে আসলে আমি সেই লাইব্রেরিতে 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম বা পড়তেছিলাম, তাই না? তাহলে আই হ্যাড বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স অ্যাট দ্যাট লাইব্রেরি, তাই না? সে সকাল থেকে মাঠে কাজ করছিল বা করতেছিল। আমরা বলি না যে সে সকাল থেকে মাঠে কাজ করতেছিল, তাই না? তাহলে হি হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। তারা 2002 সাল থেকে বসবাস করতেছিল। দে হ্যাড বিন লিভিং, এটা সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা তেমন একটা ব্যবহার করি না। আবার ফিউচারের ক্ষেত্রে কি, যেমন আমি 2 ঘন্টা ধরে, কারণ আপনাদের এখন থেকে আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিতে থাকবো, আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি নেক্সট 2 আওয়ার্স কি করবে, হোয়াট উইল ইউ ডু ফর নেক্সট 2 আওয়ার্স, তুমি আগামী 2 ঘন্টা কি করবে, আমি বলতে পারি যে আই উইল হ্যাভ বিন কন্ডাক্টিং ক্লাসেস ফর নেক্সট 2 আওয়ার্স। আমি আগামী 2 ঘন্টা ধরে আমি ক্লাস নিতেই থাকবো, তাই না? তার মানে কি, ফিউচারে কিন্তু এরকম যে কাজটা চলমান থাকবে, তখন আপনি এই যে সময় উল্লেখ থাকলে আমরা ব্যবহার করব। আই হোপ এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। রাইট, চলেন আমরা তাহলে কিছু প্র্যাকটিস করি এবং আপনাদেরকে পুরো এটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, দেখেন, আপনাদেরকে আমি, আমাদের মূলত একটু আপনাদেরকে যেটা করবো প্রথমে আমি, আমাদের কয়টা টেন্স বাকি আছে আপনি বলতে পারেন? এই যে এখন তো 3টা আমরা দেখলাম, এরপর আমাদের কয়টা টেন্স বাকি আছে বলেন তো? কয়টা বাকি আছে? 12 টেন্সের মধ্যে কয়টা বাকি আছে বলেন? বলতে পারেন না? 7টা করলাম এর আগের, আজকে কয়টা হলো? দুইটা রয়েছে, দুইটা রাইট, রয়েছে। 2টা বাকি রইলো, তাই না? এটা হয়নি মনে হয়, ফার্স্ট বুঝি। পারফেক্টটা হয়নি স্যার। রাইট, ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি, হ্যাঁ, ওইটা নিয়ে কথা বলবো আমি। এটা হিডারটা আসলো কেন? ওকে, এবার এবার ঠিক আছে, ইটস ওকে। চলেন তাহলে আমরা দেখাই আপনাদেরকে, চলেন আমরা, অনেকে বলে যে পাস্ট পারফেক্ট টেন্সের আসলে আমাদের ব্যবহারটা কি। হুম, এই যে ফাঁকে ফাঁকে যে ঝামেলা করে, এটা এই হয়ে গেছে, শর্টকাটটা ওই হয়ে গেছে। শর্টকাটটা আপনার এখান থেকে এখন চেঞ্জ হবে, ঝামেলা হয়ে গেল না আবার? শর্টকাটেই হয়ে গেছে আপনার এখান থেকে, নয় যে আমি এই যে চেঞ্জ করব ফন্ট, এটা চেঞ্জ হচ্ছে না। কি করা যায়? আ- আর একটু টাইম দিবেন? জি স্যার, ঠিক করুন। জি স্যার। আচ্ছা, সেটা আপনাদেরকে বাকি যত রয়েছে আমি একটু এটা একটু শর্টকাট একটু তৈরি করে নেই, কারণ বারে বারে আমার ফন্ট চেঞ্জ করতে হবে তো, তাই না? তাহলে আমি কিভাবে করব? আপনারা প্লিজ কাইন্ডলি আজকে ক্লাসে কেউ মিস করবেন না, ঠিক আছে? মানে সবাই যুক্ত হয়ে যায়, আমি আপনাদেরকে আবার লিঙ্ক দিচ্ছি, একটু একটু ওয়েট করেন, ঠিক আছে? এখান থেকে করা যায় মেবি, আমি আমি তারপরে দেখে নিচ্ছি। দেখি তো এখান থেকে করা যায় কিনা, রাখেন, এখান থেকে মেবি করা যায়। ওকে, যেমন আপনাদেরকে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করি, আমি রেকর্ডটা বন্ধ করে দিই আপাতত। ক্লাস নাম্বার হলো 13, আর ক্লাসের টপিকটা হলো আমরা বলতে পারি যে আপনার থ্রি পারফেক্ট, হুম, যে থ্রি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এমনটা, আর এটার সাথে রিভাইজ করবো সকল ধরনের টেন্সগুলো। আচ্ছা, সো আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু বুঝে ফেলছি যে আসলে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর বিষয়টা কি আসলে। এটার সাথে আসলে সিম্পল কন্টিনিউয়াস টেন্সের শুধুমাত্র ব্যবহারগত পার্থক্য, মিনিং এর কোনো পার্থক্য নেই। রাইট, এখন আমাদের বাকি আছে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সটা আসলে তেমন একটা ব্যবহার হয় না, একটা সিচুয়েশনে ব্যবহার হয়। আপনাদেরকে আমি দুটি বাক্য লিখি আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন আমি এখানে লিখে দিই পাস্ট সিম্পল, তারপর বনাম হলো আপনার বলতে পারি যে পাস্ট আপনার পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এই দুটো আমরা বোঝার জন্য আমরা একটু তাকাই। আমি দুইটা বাক্য লিখি আপনাদের এখানে দেখ বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি যে আই ওয়েন্ট দেয়ার, আর আমি যদি বলি যে আই হ্যাড আপনার গন দেয়ার, দুইটার মিনিং কি বলেন তো? দুইটার মিনিং কি সেম? আমি সেখানে গিয়েছিলাম, এটা মিনিংটা কি, যে আমি সেখানে কি করেছিলাম,
গিয়েছিলাম, রাইট? আমি সেখানে গিয়েছিলাম। আর আমি আমি এখানে যেটা বললাম যে আই হ্যাড গন হবে এখানে, যে আই হ্যাড গন দেয়ার। আচ্ছা, আমি সমস্যা নেই, এই করে লিখতেছি। এটা মানে হলো আমি সেখানে গিয়েছিলাম। তাহলে দেখেন প্রথমটা কিন্তু আমাদের কি টেন্স বলেন তো? প্রথমটা আমরা এই যে স্ট্রাকচারটা দেখে আমরা কি বুঝলাম, এটা কোন কোন টেন্সের মধ্যে পড়ে? প্রথমে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ, তাই না? এই ভার্বের রূপগুলোর কিন্তু আপনার না জানলে কিন্তু টেন্স নিতে পারবেন না, তাই না? তার মানে কি সাবজেক্টের পরে এই যে ভার্বের 2 নম্বর রূপ, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে যদি হ্যাড হ্যাড থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে সাবজেক্টের পরে হ্যাভ অ্যাজ ভি3, পাস্ট পারফেক্টে কি থাকবে? হ্যাড ভি3। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি হলো? আই হ্যাড ভি3। দুইটার মিনিংই সেম। বি তাহলে দুইটার মিনিং যদি সেম হয়ে থাকে, তাহলে আমরা কেন পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের দরকারটা কি? কথা কি বুঝতে পারছি? জেনারেল পারফেক্ট টেন্স যেগুলো, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সটা মানে হলো কোনো কাজ ঘটে গেছে, এরকম এই টাইপের ঘটিত, পুরো ঘটিত বলা হয়। তো পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা ব্যবহার করি শুধুমাত্র অতীতে যদি দুইটা ঘটনা থাকে। খেয়াল করেন, বিষয়টা একটু খেয়াল করেন। অতীতে মানে অতীতে যদি আপনার দুটি ঘটনা থাকে, দুটি কাজ থাকে, এটার মধ্যে যে কাজটা আগে ঘটবে সেটাকে প্রকাশ করার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। অন্যথা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে কি নাই? ব্যবহার নাই। আমরা ছোটবেলা থেকে এই ধরনের আমরা ছোটবেলায় পড়ছিলাম না, আপনাদের মনে আছে কিনা? আমরা এভাবে পড়ছি না যে ডাক্তার আসিবার আগে রোগী রোগী মারা গেল? হ্যাঁ, লাগিয়েছি। জি। দেখেন এখন এটা কিন্তু আমরা এভাবে করে মুখ আমাদের এইভাবে করে সেন্সটা বোঝানো হয় না আসলে, যে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা শুধুমাত্র অতীতে যদি দুটি কাজ আপনি একসাথে বলতে চান বা দুটি কাজ ঘটে, সেটা আপনি একসাথে ন্যারেট করছেন, এর ভিতর যে কাজটা আগে ঘটবে সেটা কি করবেন? পাস্ট পারফেক্টে করবেন। আর যে কাজটা পরে ঘটবে সেটা কি করবেন? আপনি পাস্ট ইনডিফিনিটে করবেন। মানে দুইটি অতীতে ঘটছে, দুইটি অতীতে ঘটবে, এর মধ্যে যেটা আগে ঘটেছিল তুলনামূলক সেটা আমরা পাস্ট পারফেক্টে করব, রাইট? তাহলে ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, ধরুন আমরা এটাকে যদি আমরা বেস করে আমরা সামনের দিকে আগাই, তাই না? তাহলে দেখেন, ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, আই হ্যাড ফিনিশড মাই স্টাডি বিফোর আদার সময় এখানে কিন্তু এই যে আপনি যেটা করছেন যে বিফোর গোয়িং, এই বিফোর গোয়িং এটা কিন্তু এখানে গোয়িং এটা ভার্ব না, এটা আমি দুইটা স্বতন্ত্র ভার্ব, দুইটা স্বতন্ত্র ভার্ব থাকবে। তাহলে ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, ধরুন আমরা এই বাক্যটা দিয়ে যদি আমরা সামনে আগাই। আচ্ছা আপনারা বলেন তো, ডাক্তার এসেছিল একটি কাজ, আর রোগী মারা গেল, মারা যাওয়া এটা একটা ভার্ব, তাই না? মারা যাওয়া এটা ভার্ব না, তাই না? ডাইড। এখন দেখেন, ডাক্তার আসিবার আগে রোগী মারা গেছে, ডাক্তার এসেছিল তাও কিন্তু অতীতে, রোগী মারা গেছে তাও অতীতে। এই দুটি কাজের ভিতরে কোন কাজটা আগে ঘটছে বলেন তো? রোগী মারা গেছে স্যার। ডাক্তার আসিবার আগে রোগী মারা গিয়েছিল। তাহলে দেখেন, তাহলে ডাক্তার আসিবার আগে, আগে কথাটা আসলে কোনটাকে মিন করছে? ডাক্তার আসিবার আগে, ডাক্তার আসিবার, তার মানে আমরা প্রথমে বাক্য দিব কোনটা? দা পেশেন্ট, কি বলেন তো? দা, পেশেন্ট হ্যাড দ্য দেখেন দা পেশেন্ট হ্যাড কি হবে? ডাইড হবে। কারণটা কি? এটা কিন্তু আগে ঘটছে died কাজটা। before দেখেন ডাক্তার আসিবার আগে, তার মানে কি বিফোর, বিফোরটা কিন্তু ওই before পরের the বাক্যটাকে doctor মডিফাই করে, arrived বিফোর দা ডক্টর কি বলতে পারবেন arrived বলেন কে তো? আমরা কেম বলতে পারি, ডক্টর অ্যারাইভড বলতে পারি, সমস্যা নেই, আগমন করার আগে। ঠিক ধরুন আমি একইভাবে বললাম যে আমি ক্লাস শুরু করার পরে, তখন আমি বললাম যে আসলে রুবেল সাহেব কি করলো? ক্লাসে যুক্ত হলো। আমি ক্লাস শুরু করার পর, আমি ক্লাস শুরু করার পরে রুবেল ভাই কি করছে? ক্লাসে যুক্ত হলো। কোন কাজটা আগে ঘটছে বলেন তো? দুইটা কাজের মধ্যে দুইটা কিন্তু অতীত হয়ে গেছে না, অতীত না? আমি ক্লাস শুরু করার জি। পর রুবেল ভাই ক্লাসে যুক্ত হলো, কোনটা আগে ঘটছে? আমি আগে ক্লাস শুরু করছি, তারপর সে না উনি ঢুকছে, তাই না? তাহলে দেখেন, তাহলে জি। আমি ক্লাস শুরু করার পর, তাহলে আমার কথার সাথে কিন্তু কি আছে? আপনার আছে। তাহলে আমরা প্রথমে শুরু করবো কোনটা দ্বারা? রুবেল ভাই, তাই না? দেখেন আমরা বলতে কি, আমরা বলতে শুরু রুবেল, দেখেন আমরা বলতে রুবেল ব্রাদার কি করছে। এখন দেখেন আমি কাজটা কিন্তু আগে করছিলাম, আমারটা কিন্তু পাস্ট পারফেক্ট হবে। আর রুবেল ভাই যে পরে যুক্ত হয়েছে এটা কি পাস্ট মানে ইনডিফিনিট হবে, তাই না? তা রুবেল ব্রাদার জয়েন্ট হবে, কি হবে? জয়েন্ট দা জয়েন ক্লাস আফটার, ক্লাস আফটার আই হ্যাড, আফটার আই হ্যাড স্টার্টেড দা ক্লাস, তাই না? ক্লাস আমি ক্লাসটি শুরু করার পর রুবেল ভাই ক্লাসে যুক্ত হয়েছিল। কথাটা কি বুঝতে পারছি? আমরা যে বলি যে আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা জায়গাটি ত্যাগ করেছিল, তাহলে কোনটা আগে ঘটছে ভাইয়া? আমরা সেখানে যাওয়ার আগে তারা কি জায়গাটা করছে? স্থানটি ত্যাগ করলো, কোনটা আগে ঘটছে?
স্থানটি ত্যাগ করলো। আমরা সেখানে যাওয়ার আগে তারা স্থান ত্যাগ করলো, তাহলে আমরা সেখানে যাওয়ার আগে, এই যে আগে কথাটা কিন্তু আমাদের সাথে আছে, তাই না? তার মানে আমার যেটার সাথে আপনার এই ধরনের আগে বা পরে না, ওইটা আমরা প্রথমে নিয়ে আসবো। আমরা সেখানে যাওয়ার আগে তারা স্থানে ত্যাগ করলো, তাহলে স্থানে ত্যাগ করছে কারা? তারা। তা দেখেন, যাওয়ার আগে তারা ত্যাগ করেছিল, তাহলে কোন কাজটা আগে ঘটছে ভাই? আমরা সেখানে যাওয়ার আগে তারা স্থানে ত্যাগ, আমাদের যাওয়ার কাজটা কি আগে হয়েছে, না তাদের স্থানটা ত্যাগ করার কাজটা আগে হয়েছে? বলেন তো কোনটা? স্থানটা ত্যাগ করছে। তাহলে তাহলে কি হবে? দেখেন, তাহলে তার মানে হলো কি, যে They had দে হ্যাড লেফট দা left দা লেফট দা প্লেস। place before we arrived there. দেখেন, তাহলে বিফোর বলতে পারি যে আসলে উই অ্যারাইভড, কি হবে বলেন তো, দেয়ার, আমরা সেখানে পৌঁছানোর পরে। তার মানে এখন কি আপনি যদি এই সিচুয়েশনটা যদি আপনি স্যার বুঝেন। কখন থেকে ক্লাস হচ্ছে? আমি তো তখন লিভ নিছিলাম, ও আচ্ছা আচ্ছা। আমি এইটি ভাবছি। বলেছিলেন লিখে তাহলে দিবেন, আমি সমস্যা নাই, অপেক্ষা করছি। আপনি এরপরে একটু দেখে নিন, ক্লাস রেকর্ড প্রথম দিকে দেখে নিন, আর তাহলে বুঝুন। তাহলে তাহলে কি দেখেন, আমরা তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কি বুঝতে পেরেছি আমরা? এটা আসলে শুধুমাত্র এই এই ক্ষেত্রে আমাদের ব্যবহার। ধরেন আফটার বিফোর ছাড়াও কিন্তু এটা ব্যবহার হতে পারে, যদি আপনার কাছে মনে হয় যে এই কাজটা আগে ঘটেছিল। এরপর আপনাদের জন্য ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আসতেছি আমি। যেমন দেখেন, আমি যদি বলি যে হি টোল্ড মি, অথবা কি বলছে, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে, সে আমাকে বলেছিল যে, কি করলো সে? সে আমাকে বলেছিল যে আমাকে, সে আমাকে বলেছিল যে সে আমাকে গত রাতে ফোন দিয়েছিল। খেয়াল করেন, সে আমাকে বলেছে, যখন যে মুহূর্তে যে উনি বলছে যে সে আমাকে ফোন দিয়েছিল, তা সে বলেছিল এই একটা কাজ, আর আমাকে ফোন দিয়েছিল একটা কাজ, কোনটা আগে করছে বলেন তো? যে মুহূর্তে উনি আমার কাছে বলেছিল, এর আগে কি উনি আমাকে ফোন দিয়েছিল কিনা বলেন তো? এর আগে ফোন দিয়েছিল না উনি আমাকে? সে আমাকে বলেছিল সে আমাকে ফোন দিয়েছিল, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কি, Called বলতে পারে যে কল্ড me মি। last night. আপনি এরকম Called me অতীত last এরকম night. অতীত এরকম দুটি সিচুয়েশনের মধ্যে যেটা মনে করবেন যে আপনি আগে কাজটা করছেন, সেটা আপনি পাস্ট পারফেক্টে করে দেবেন, যেটা পরে করছে সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। এছাড়া আগে পরে কোনো কাহিনী না থাকলে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন, রাইট? আচ্ছা, চলেন আপনাদেরকে আমি এবার আপনাদের সেন্স দেখান। বাক্য কিন্তু আমি তৈরি করবো না, তাই না? আমরা এতদিন যেটা শিখছি এটা এক ধরনের পেসিভ লার্নিং, মানে পেসিভ লার্নিং বলতে পারি। আপনাদেরকে আমি যে জিনিসটা এখন বোঝানোর চেষ্টা করবো, আমাদের কয়টা টেন্স সবচেয়ে বেশি কাজে লাগে, কয়টা সেন্স বলেন তো? আমি আপনাদেরকে যদি প্রথমে যদি বলি যে সেন্স অন, সেন্স অন কোনটা? সেন্স অন কোনটা বলতে পারি আমরা, বলতে পারেন আপনারা? আমরা বলতে পারি যে আসলে প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা কি টেন্স? এটাকে আমরা সেন্স অন বলতে পারি, খেয়াল করেন, সেন্স অন। আচ্ছা, আমি এইভাবে করে না হলে আপনাদেরকে আমি জাস্ট বোঝাই আসলে আমরা মানে কয়টা টেন্সকে আমরা বেশি ব্যবহার করি। ধরেন আমি একটা বাক্য দিলাম, যেমন আমি বললাম যে আই টিচ ইংলিশ, তাই না? আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই। আমি ইংরেজি পড়াই, তাই আমি কাজ করি কি হবে? আই ডু দ্য ওয়ার্ক, আই ডু ওয়ার্কস, আমি কাজ করি। আই ডু আ জব, আমি একটা চাকরি করি। এই জন্য বাক্য কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই না? মানে যে কাজটা সচরাচর মানে ঘটে সাধারণত বর্তমানে, এমনটা। এইটা আমরা বেশি ব্যবহার করি এই ধরনের কথাবার্তাগুলো। দ্বিতীয়, ধরুন আমি বললাম যে আমি প্রতিদিন বিকেলে কি করি, আমি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই বা সময় সময় কাটাতে যাই। তাই এটা কি আমার বর্তমানে সচরাচর কাজটি করে থাকি আমি। দ্বিতীয় হলো আমি ইংরেজি পড়াতাম বা পড়িয়েছিলাম, তাহলে হবে কি আই টট ইংলিশ, তাই না? আমি পড়িয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম, আমি তাকে অনেক হেল্প করেছিলাম, তাই না? আমি কাজটি করেছিলাম, এমনটা। আমি রান্না করেছিলাম, তাই তো। আমি তাকে ফোন করেছিলাম, তারা আমাকে ইনভাইট করেছিল। এগুলো কি সব পাস্ট, তাই না? এটা আমরা ব্যবহার করি। আর ফিউচারটা কি আই উইল, আমি বলতে পারি যে আই উইল টিচ ইংলিশ ইন ফিউচার, আমি ভবিষ্যতে ইংরেজি পড়াবো, তাই না? ইন ফিউচার, তার মানে কি এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এই তিনটি টেন্স আমরা বেশি ব্যবহার করি। আর হলো প্রেজেন্ট পারফেক্ট, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন আই অ্যাম টিচিং, মানে কি আমি পড়াচ্ছি। আই এম টিচিং ইংরেজি, মানে তুমি কি পড়াচ্ছ? আই এম টিচিং, আমি ইংরেজি পড়াচ্ছি, তার মানে কি আমি এই মুহূর্তে এই কাজটি কি করছি, মানে করছি, তাই না? আমি পড়াচ্ছিলাম, এটা একটা সিচুয়েশনে বলে, আই ওয়াজ টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছিলাম। আর একটা ব্যবহার করি কি আমরা, আই হ্যাভ টট, খেয়াল করেন, আই হ্যাভ টট ইংলিশ, আমি ইংলিশ পড়িয়েছি, আমি ইংলিশ পড়িয়েছি।
আর একটা আমরা বলতে পারি যে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন টিচিং, খেয়াল করি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ বলতে পারি যে আসলে ফর 12 ইয়ার্স, তাই না? 12 বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি। এখানে তো আমার মোট কয়টি টেন্স হলো ভাইয়া? খেয়াল করি তো একটু আমরা, এখানে মোট কয়টি টেন্স হলো বলেন তো? আচ্ছা, এখানে কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহার করি তিন ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আমি করি, করেছিলাম, করব। আমি খাই, খেয়েছিলাম, কি, খাবো, তাই না? আমি শিখি, শিখিয়েছিলাম, অথবা আমি আমি শিখেছিলাম, আমি শিখবো। আমি শিখতেছি, আমি শিখতেছিলাম, আমি শিখেছি, আমি কোনো একটা সময় ধরে বা কোনো একটা সময় থেকে শিখতেছি। তার মানে তিনটি ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট যেটা মানে হলো কোনো কিছু করেছি, গিয়েছি, খেয়েছি, এসেছি, হেঁটেছি, তাই না, ভ্রমণ করেছি, এই টাইপের। আর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 8টি টেন্স আমরা বেশি ব্যবহার করি। এখন দেখেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের এখন আমি কিছু কনফিউশন দূর করে দিই। বাক্য কিন্তু আপনারা তৈরি করবেন, আমি আপনাদের থেকে যেটা শেখাচ্ছি আমার দিক থেকে আপনারা চিন্তা করেন, এটা কিন্তু আপনাদের পেসিভ লার্নিং হবে। আচ্ছা, ধরেন আপনার কাছে মনে হয়, যেমন আপনি বললেন যে আই হ্যাভ, কি হয় বলেন তো, আই হ্যাভ ভিজিটেড দ্য, বললেন যে আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস, বলতে পারেন কি বলেন তো, মাল্টিপল মাল্টিপল টাইমস। আর একটা বললেন যে আই ভিজিটেড দ্য প্লেস, বললেন যে মাল্টিপল টাইমস। এখন দেখেন, একটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরেকটি কি প্রেজেন্ট, আরেকটা কি, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদের কাছে মনে হয় যে আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস মাল্টিপল টাইমস, আমি জায়গাটি অসংখ্যবার ভিজিট করেছি, আমি অসংখ্যবার ভিজিট করেছিলাম। একটা জিনিস খেয়াল করেন, পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমাদের কাছে মনে হবে, হ্যাঁ, যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা মানে হলো একটা টাইমের একটা রেফারেন্স, অতীতের টাইম। সেই টাইমটা ইদার সেন্টেন্সে উল্লেখ থাকবে অথবা সেটা আপনার মনে মনে থাকলেও থাকবে। কারণ আপনি যখন কথা বলবেন আপনি কিন্তু জানেন যে আপনি কোন সময়টাকে ইন্ডিকেট করে কথা বলছেন, তাই না? মানে পাস্ট ইনডিফিনিট টেন্সটা মানে হলো যে কাজটা গত হয়ে গেছে, অতীতে অতীতে ঘটে গিয়েছিল এমনটা। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে হলো যে কাজটা মনে হয় যে মাত্র হয়েছে অথবা এটা হয়েছে, বাট সেটা একটা ইম্প্যাক্ট আপনার লাইফে এখনো কি আছে, চলো। এ টাইপের। এখন আপনি দেখা গেছে বলতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে আচ্ছা এটা তো অনেক অতীতের কথা, আপনি পাস্ট দিবেন, এখানে আপনাকে প্রেজেন্ট দিতে এমন এমন কোনো বিষয় না। তাহলে আমি যদি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বোঝাই, ধরুন এই যে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আপনার আপনার কাছে দ্বন্দ্ব লেগে যেতে পারে। এটা কিন্তু একমাত্র আপনি ভালো জানবেন যে আপনি কোন সময়টাকে উল্লেখ করছেন। পাস্ট ইনডিফিনিট টেন্সটা মানেই হলো অতীতের একটা সময় রেফারেন্স থাকবে, এখন সেই সময়টা হয় বাক্যে উল্লেখ থাকবে, না হয় আপনার মনে মনেও থাকলেও থাকবে। আমার কথার সাথে আপনার রিলেট করতে পারছেন কিনা বলেন? আমি যদি বলি যে আমি গতকাল এই জায়গায় এসেছিলাম, এটা একটা সরাসরি টাইম উল্লেখ আছে। আর আপনি যদি বলেন যে আমি এই জায়গায় এসেছিলাম, বাট তখন বলার সময় কিন্তু আপনার মাথার ভিতর একটা চিন্তা করছেন আপনি, আচ্ছা এই জায়গায় এসেছিলাম বলতে অতীতের কথা বলছেন আপনি, তাই না? টাইমটা জি। উল্লেখ নাই, বাট আপনার মাথায় কিন্তু আপনার এটা মাথায় কিন্তু আপনি টাইমটা কি করছেন, নিজে নিজে কিন্তু এটাকে কি করছেন, আপনি চিন্তা করছেন কিন্তু। কথা কি বুঝতে পারছে? আর আপনি যদি মনে করেন যে না, কাজটি অতি রিসেন্টলি করেছে অথবা আমি ভ্রমণ করেছি, তার একটা প্রভাব এখন আপনার লাইফে মনে করেন যে একবার খুবই নতুন মনে হয় আপনার কাছে এক্সপিরিয়েন্সটা, তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। ঠিক একইভাবে যেটা আমি আপনাকে বলছিলাম, যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আপনার কাছে যদি মনে হয় যে অতীতে ওই কাজটা আপনি করা অবস্থায় ছিলেন, চলন্ত অবস্থায় ছিল, তাহলে এটা কিন্তু একমাত্র আপনি ভালো জানবেন, তাই না? এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু রুলস বা ডেফিনিশন দিয়ে কিন্তু এটা আসলে জাস্টিফাই করা যাবে না। এটা কিন্তু একমাত্র আপনি মানে যখন বলবেন তখন কিন্তু আপনি আপনি ভালো মানে বুঝতে পারবেন যে আসলে আমি কি এটা মানে যেভাবে বলছে এটা কি অতীতে কাজটা চলমান ছিল কিনা, এটা কিন্তু আপনি এখন চিন্তা করতে পারবেন। যেমন আমি যদি বলি যে, খেয়াল করেন, যে আই ওয়াজ, কি বললাম দেখেন, আই ওয়াজ ওয়াকিং, খেয়াল করেন, আমি বললাম যে আই ওয়াজ ওয়াকিং অ্যালং দা, আমি বললাম যে আসলে, ধরেন আমি বললাম যে পদ্মা রিভার, তাই না? আমি পদ্মা নদীর মানে বরাবর আমি কি করছিলাম, পদ্মা নদীর যে আপনার কিনারা দিয়ে আমি হাঁটছিলাম। এখন কিন্তু এটা কিন্তু বলার সময় আপনার মাথার ভিতরে নখ দিবে যে আপনি আসলে ওই মুহূর্তে আপনি আপনি কি এই ধরনের কথা বলছেন কিনা যে ওই মুহূর্তে আপনি কি করছেন, আপনি হাঁটা অবস্থায় ছিলেন। মানে না। হাঁটার মানে মানে কি বলতে পারি আমরা,
আসলে আপনি হাঁটা অবস্থা মানে হাঁটার কাজটা আপনার চলমান ছিলেন, এটা কিন্তু একমাত্র আপনিই বলতে পারবেন, এটা কিন্তু আমি আপনাকে সারা দিন বুঝে কিন্তু বলতে পারবো না। আপনাকে সেন্সটা বুঝতে হবে যে আসলে আমি যে কথাটা বলছি সেটাকে আসলে কন্টিনিউয়াস সেন্সে বলছি, কাজটাকে অতীতে চলমান ছিল এমনটা, না বর্তমানে চলমান, না ভবিষ্যতে চলমান থাকবে। দেখেন আমি যদি বলি যে আগামীকাল আমি কি করব, আগামীকালকে আমি কক্সবাজারের উদ্দেশ্যে কি করতে থাকবো, আমি যেতে থাকবো, অথবা আমি কক্সেস বাজার যেতে থাকবো। এখন আপনি বলার সময় কিন্তু আপনি মাথার ভিতরে চিন্তা করবেন, আচ্ছা আগামীকাল যেতে থাকবো মানে আমি তখন আগামীকাল আমার যাওয়ার কাজটা চলমান থাকবে, আমি তখন ওর পথে থাকবো। এটা কিন্তু একমাত্র আপনিই বলতে পারবেন, আমি কিন্তু বলতে পারবো না, তাই না? তাহলে কি বলবেন আপনি? আই উইল বি গোয়িং টু will be কক্সেস বাজার, তাই না? got আই উইল কক্সেস বাজার বলতে পারে কি বলেন তো, টুমরো, tomorrow. রাইট? ঠিক একইভাবে ধরেন আমরা যেটা বলি, যেমন আমি বললাম যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আচ্ছা বলেন তো, সে স্কুলে যায়, আর আপনাদেরকে এই কনফিউশনটা দূর করি, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এখন আপনার কাছে অনেক সময় মনে হয় যে সে স্কুলে যায় বলতে তো মনে হয় যেন সেই স্কুলে যায় বলতে এখনই যায় এমনটা। সে স্কুলে যায় বলতে বোঝা যে সে মানে নিয়মিত যায়, অথবা সে স্কুলে আসা যাওয়া এমনটা আর কি। আর সে স্কুলে যাচ্ছে বলতে এই মুহূর্তে যাচ্ছে, তাই না? সামথিং দ্যাটস হ্যাপেনিং এট দ্য মোমেন্ট ইজ কল্ড প্রেজেন্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি এটা কিন্তু আপনার মাথায় মধ্যে কাজ করবে যে আমি যে আসলে সে যায় বলতে এটা সচরাচর করে সাধারণভাবে ঘটে এমনটাই। এটা কিন্তু বলার সময় বা এটা প্র্যাকটিস মানে লেখার সময় বা ইউজ করার সময় কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন সময়টাকে মিন করছেন। আপনি কি এই মুহূর্তে সে যাচ্ছে এমনটা, না সে স্কুলে যায় এমনটা? তখন আমি বলতে চাই আসলে আমার আমার বড় ছেলে স্কুলে যায়, এরকম বলে না অনেকে, আপনাদের দেখা দেখা গেছে অনেকের সাথে এরকম দেখা হওয়ার পরে বলে না যে আসলে একজন মুরব্বী একজনকে বলে যে আমার বড় ছেলে স্কুলে যায়, তার মানে স্কুলে যায় মানে কি, সে কি ওই মুহূর্তে স্কুলে যাচ্ছে, না সে আসলে মানে স্কুলে যায় আর কি, এরকম আর কি, তাই না? মানে নিয়মিত যায় এই টাইপের কথাবার্তা। আচ্ছা আপনাদেরকে এই যে সেন্সটা আমি আপনাদেরকে দিলাম, এটা আপনাদের জন্য হেল্প করেছে কিনা যে আসলে সময়টা, এইটা আপনি কোন সময়টাকে ইন্ডিকেট করে বলছেন, এটা কিন্তু একমাত্র আপনি ভালো বুঝবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে মানে যতই বোঝাই না কেন, ওটা আপনার জন্য পেসিভ লার্নিং, বাট আপনি কিন্তু এটা ফিল করতে হবে, ক্লিয়ার কিনা? দেখেন আমি যদি বলি যে, ধরেন আমি বললাম যে সে কি করলাম যে সে এখানে এসেছিল, খেয়াল করেন, বা সে এখানে এসেছে। ধরেন আমি যেটা বললাম যে ধরেন আমি বললাম যে হি কেম হিয়ার, এটার মিনিং কিন্তু এসেছেও হতে পারে, কি হতে পারে? যেমন হি কেম হিয়ার, ধরেন আছে কি ইয়েস্টারডে, সে এখানে এসেছে, গতকাল এখানে এসেছে। অথবা আমরা বলতে পারি যে আমি বললাম যে হি হ্যাজ কাম হিয়ার, সে এখানে এসেছে। এখন ধরেন ইয়েস্টারডে কথাটা নাই, বাট ধরেন আপনি এই যে এসেছে, সে সে এসেছে এখানে, এখন আপনি এটা বলার সময় আপনার মাথার ভিতর নক দেন, সে এসেছে বলতে সে এসেছিল, আগে এসেছিল অতীতে, সময়টা পাস্ট হয়ে গেছে, তার মানে এটাকে আমি পাস্ট ইনডিফিনিটে করব। এটা কিন্তু আপনি বলার সময় আপনি ভালো বুঝতে পারবেন, লেখার সময় আপনি ভালোভাবে বুঝতে পারবেন, তাই না? ঠিক একইভাবে সে এখানে এসেছে বলতে প্রকাশ করে সে মাত্র এসেছে, হ্যাঁ, বা সে যে এসেছে তার একটা এখনো মানে মেমোরি বা স্মৃতিটা এখনো আমার মাথায় কি আছে, এটা এখনো ভিভিড, মানে জ্বলন্ত অবস্থা আছে। আচ্ছা এবার আপনাদের কাছে একটু ফিডব্যাক চাই, আপনারা বলেন তো এবার যে আসলে টেন্সের যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমরা তো প্রথমে সেন্সটা বুঝলাম, বাট পুরো টেন্সের ব্যবহারের ব্যাপারটা ডিপেন্ড করবে কার উপর ভাই, বলেন তো? তার উপর। টেন্সের যে সেন্সটা কি আপনি বুঝবেন, না কোনো টিচার আপনাকে বুঝিয়ে দিতে পারবে? আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি আসলে কোন সময়টাকে উল্লেখ করে বলছেন, আপনি কি কাজটা মাত্র শেষ হয়েছে, বা এটা একটা প্রভাব এখনো আছে বা রেশ আছে, এরকম কিছু মিন করছে, না কাজটা আগে ঘটে গিয়েছিল এমনটা মিন করছে, কাজটা কি বর্তমানে হচ্ছে এমনটা মিন করছে, না অতীতে ঘটতেছিল? এটা ডিপেন্ড করবে একমাত্র আপনার উপরে, ক্লিয়ার? আচ্ছা আপনাদেরকে আমি আজকে কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু কথাবার্তা বলি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা হলো আপনার, যেমন ইউজুয়ালি কি বলছে বলেন তো, আমি এখানে লিখে দেই। এটা আমরা সাধারণত প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাই না? অ্যাডভার্ব অফ কি ফ্রিকোয়েন্সি মানে কি, যে যে বোঝা যায় আসলে এটা বারে বারে হয় এমনটা, বারে বারে কোনো কিছু ঘটে, এই টাইপের সময় ধরে এই টাইপের সময়কে আমরা কি বলি?
অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলে থাকি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কোনগুলো? একটা আছে অফেন। আচ্ছা, অফেনের উচ্চারণটা কি, অফেন না অফটেন? বলেন। ওপেন। Often. আচ্ছা, অলওয়েজ আমরা বলতে পারি যে ইউজুয়ালি, তাই না? আমরা বলতে পারি যে আসলে ফ্রিকুয়েন্টলি, তাই না? ফ্রিকুয়েন্টলি এমনটা। আচ্ছা বলেন তো আপনারা, এই ধরনের কথাবার্তাগুলো ধরা একটা সময়ের একটাই বোঝে না, ফ্রিকোয়েন্সি বোঝে না, ইউজুয়ালি সাধারণত, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অফেনের উচ্চারণটা দুইভাবে হতে পারে। সেটা হতে পারে এভাবে করে যে অফটেন অথবা অফেন। আপনারা ইংরেজি স্পিচগুলো নেটিভদের কথাবার্তা শুনলে আপনারা দেখবেন যে অনেক সেটা অফটেন উচ্চারণ করে, দুইটাই সঠিক। অথবা আপনারা, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে যে কোনো শব্দের উচ্চারণটা আমরা গুগল থেকে আমরা পেতে পারি, যে কোনো ওয়ার্ডের উচ্চারণটা কিভাবে করে করে। আপনি গুগলে যদি লিখেন যে অফেন, লিখে একটা এসপি দিয়ে লিখবেন প্রোনাউন্সিয়েশন, দেন ওখানে মাইকের একটা আইকন থাকবে, মাইকের আইকনটাতে ওই অডিওর মতো একটা আইকন থাকবে, ওখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, দেখবেন এটা মিনিংটা অফেন এবং অফটেন দুইভাবে বলা বলে, রাইট? তাহলে চলেন, তাহলে আমরা এই যে অফেন দিয়ে কিছু বাক্য আমরা দেখি। অফেন, আচ্ছা অফেনটা সাধারণত আমরা ব্যবহার করি কোথায়? সাধারণত বলছি আমি, সবসময় এমনটা না। অফেনটা আমরা সাধারণত বলি যেমন আই অফেন, সাবজেক্ট ওভার অফেন, তাই না? আমি বলতে পারি যে আই অফেন গো দেয়ার, আমি আমি প্রায় সেখানে যাই, টু মিট, বলতে পারি কি মাই ক্যালকেল মাই ফ্রেন্ডস। তাহলে আপনি যে অফিন দ্বারা কিছু বাক্য তৈরি করেন। আচ্ছা আমি প্রত্যেকের কাছে একটা করে বাক্য চাই, অফিন দা আর একটা বাক্য বলেন। রাফি আপনি বলেন, ডাক্তার সাহেব বলেন আপনি। বলেন বলেন, লেট করেন কেন? মানে অফিন দিয়ে একটা বাক্য বলেন। আমি তো একটা বললাম যে আমি প্রায় যাই, বলেন। বলতে পারেন না? I often go to hospital হ্যাঁ, sometimes. এখন গোটা আমি বলছি, গোছার অন্য কিছু কিছু বলেন। আপনি বলতে পারেন না যে আই অফেন, বলতে পারি যে I আসলে, often do the work. হ্যাঁ আই অফেন আমি প্রায় কাজটি করি। আচ্ছা এবার বলতে হি, আমরা বলতে পারি যে হি অফেন কি করে, ক্লিনস দা রুম, সে প্রায় এই রুমটি কি করে, আপনার পরিষ্কার করে। অফেন, তার মানে অফেনটা কিন্তু সাবজেক্টের পরে আমরা বল, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা বেশি ব্যবহার হয়। আর দেখেন আমি বললাম যে আমরা বলতে উই অফেন, দেখেন আমরা বলতে পারি যে আসলে উই অফেন কি করি, যে উই উই অফেন আর্গু, আমরা কি করি, অনেক সময় আর্গু করি, তাই না? সরি, উই অফেন আর্গু বলতে পারি আসলে উইথ অন অ্যানাদার, তাই না? আমরা একে অপরের সাথে প্রায় কি করি, তর্ক করি। সাপোজ বললাম, হ্যাঁ রাইট, আমরা বলতে সে প্রায় কি করে, আমরা বলতে পারি যে হি অফেন্স, আমরা বলতে আসলে রিডস বুকস, সে প্রায় বই পড়ে, তাই না? সে প্রায় আমাকে ফোন করে, তাহলে হবে কি, হি অফেন, আমরা বলতে পারি আসলে কলস মি, সে আমাকে প্রায় ফোন করে, তাই না? এটা হলো আমাদের অফেন্ড, আমরা এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, এটা আমরা ব্যবহার করি অনেক। এরপর আমরা অলওয়েজ দেখি, অলওয়েজটা আমরা কোথায় ব্যবহার করি? অলওয়েজটা সাবজেক্টের পর সাধারণত এটার পজিশনটা থাকে। আমরা কি বলি, আই অলওয়েজ, আমরা কি বলি বলেন তো? আমরা বলতে যে আই অলওয়েজ হ্যাং আউট, তাই না? হ্যাং আউট উইথ মাই, বলতে আমি সব সময়, মানে অলওয়েজ 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 বন্ধুদের সাথে আড্ডা দেই, তাই না? আপনি বলতে পারেন যে হি অলওয়েজ, দেখেন আমি বলতেছি হি অলওয়েজ স্পিক্স দা ট্রুথ, সে সর্বদা কি করে, সত্য কথা বলে। আমি বলতে পারি যে সে সর্বদা কি করে, ধর বললাম যে মিথ্যা কথা বলে, তার হি অলওয়েজ বলতে পারি আসলে টেলস টেলস আ লাই, সে সর্বদা মিথ্যা কথা বলে। এই যে কোনো কিছু সর্বদা, তাই না? আচ্ছা আরো আরো কিছু বাক্য বলেন তো, এক্সকিউজ মি, আর কিছু বাক্য বলেন তো অলওয়েজ দ্বারা। আচ্ছা আমি বললাম যে অলওয়েজ আমি এই ওষুধটি সেবন করি, The তাহলে আই, sun or হ্যাঁ, তাহলে আই অলওয়েজ টেক দিস, টেক দিস কি বলেন তো, মেডিসিন, আমি অলওয়েজ এই মেডিসিনটা নেই বা গ্রহণ করি। আমরা বলতে পারি দ্য সান, the sun always reaches the in the east. দেখেন দা 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 সান অলওয়েজ, আমরা বলতে সায়েন্স কি করে, কিরণ দেয়, তাই না? সায়েন্স কিরণ দেয়। তাহলে আমরা অলওয়েজ সাধারণত সাবজেক্টের পর, অফেন সাবজেক্টের পর, ইউজুয়ালি আমরা কোথায় বসে ভাইয়া, তাও সাবজেক্টের পর। আই ইউজুয়ালি মানে কি, আমি সাধারণত, আই ইউজুয়ালি মানে কি, আই ইউজুয়ালি গেট আপ কি অ্যাট, সময়ের ঘড়ির সময়ের আগে, স্পেসিফিক টাইমের আগে আমরা অ্যাড বসাই, তাই আই অলওয়েজ
আসলে আই ইউজুয়ালি গেট আপ এট 5 ও, বলেন তো এই যে ও, ও মানে কি বলেন তো, বলতে পারবেন? ওর একটা ফুল মিনিং আছে, জেনে নেন, তো তোমাদের লার্নিং এর পার্ট শিখে নিতে পারি আমরা। এই ও মানে কি বলেন তো? অফ, অফ, ও মানে কি? অফ, এটা ফুল মিনিংটা অফ। ওকে, যাই হোক, তাহলে আমি অলওয়েজ 5টায় ঘুম থেকে উঠি, তাই না? সরি, ইউজুয়ালি, সাধারণত। আমি বললাম যে আমি সাধারণত কি করি না, আমি সাধারণত মানে বললাম যে আসলে গান পছন্দ করি না। তাহলে কি বলতে পারেন যে আই ডোন্ট ইউজুয়ালি, তাই না? আই ডোন্ট ইউজুয়ালি কি করি না? হ্যাঁ, ইউজুয়ালি যে মেইন ভার্বের আগে, সদা কথা মেইন ভার্বের আগে আই ডোন্ট ইউজুয়ালি, ওই ঠিক একইভাবে অলওয়েজ আপনি মেইন ভার্বের আগে বসাবেন। তাহলে আই ডোন্ট ইউজুয়ালি কি করেন না, লাইক মিউজিক, আমি সাধারণত কি করি না ভাই, গান পছন্দ করি না। ইউজুয়ালি মানে সাধারণত, লিখে রাখতে পারেন। ফ্রিকুয়েন্টলি মানে কি বলেন তো? ফ্রিকুয়েন্টলি মানে কি? ফ্রিকুয়েন্টলি মানে কি? ফ্রিকুয়েন্টলি মিনিং কেউ জানেন না আপনারা? জি স্যার। ফ্রিকুয়েন্টলি মানে কি? এটা ফ্রিকুয়েন্টলি, এটা হচ্ছে ওই যে কতটুকু ঘন নিয়মিত, ঘন ওই মানে স্যার, ঘন কত ঘন। হ্যাঁ কতবার ওই টাইপের কতবার মানে। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে কতবার বারবার, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, তাই না? কতবার। মানে হুম। এইভাবে করে আর কি, হ্যাঁ, এই টাইপের মিনিং, কতবার না মানে, মানে এই বারবারই। বারবার, এই টাইপের মিনিং দেয়, তাই না? হুম হুম হুম। আমি বলতে চাচ্ছি সে আমাকে ফ্রিকুয়েন্টলি কি করে, আমরা বলতে পারি যে হি ফ্রিকুয়েন্টলি, দেখেন হি ফ্রিকুয়েন্টলি বলতে আসলে কলস মি, সে আমাকে প্রায় কি করে, ফোন করে। আমি বলতে আসলে ডিউরিং ডে টাইম, ডিউরিং ডে টাইম মানে কি, দিনের সময় সে প্রায় আমাকে ফোন করে, তাই না? আমি বলতে পারি যে সে প্রায় কি করে, এই একই টাইপের, সে বারবার আমাকে, আমি বলতে পারি হি আই ট্রাভেল ফ্রিকুয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি। দেখেন আমি বলতে, হ্যাঁ এটা বলতে পারি যে আমি ওনাদের বলি যে আমি বলতে পারি আই ফ্রিকুয়েন্টলি, আমি প্রায় বা বারবার কি করি, ফ্রিকুয়েন্টলি দ্বারা বলতে আসলে মানে বারবার এই টাইপের। আই ফ্রিকুয়েন্টলি ট্রাভেল কি করে বলেন তো, ট্রাভেল বাই, বলতে পারে যে বাই বাস, তাই না? আমি ফ্রিকুয়েন্টলি বাসেই সাধারণত আমি কি করি, আপনার ভ্রমণ করে থাকি। তাহলে আপনাদের আজকে ক্লাসের মধ্যে দিয়ে আমরা টেন্স শেষ করে দিলাম আপনাদেরকে। তাহলে আমি আবার একটু ব্রিফ করে দিই। মূলত তিনটি কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র সময়ের পার্থক্য, মিনিং এর কোনো পার্থক্য নেই, রাইট? আর তিনটি ইনডিফিনিট টেন্স তো আমরা শিখলাম কিভাবে নাবোধক করতে হয়, ডু ডাজ ডিড, তাই না? আচ্ছা, এরপরে আমরা যে বিশেষ করে ফিউচার ইনডিফিনিট টেন্স, সরি, ফিউচার পারফেক্ট টেন্স এবং আপনার পাস্ট পারফেক্ট টেন্সের, ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার আমাদের দরকার না, ওটা আমার জানার দরকারই নেই। আপনারা তাহলে এখন বলেন, এখন কি আপনারা টেন্সটা কি ব্যবহার করতে কি আপনারা সক্ষম হয়েছেন কিনা, আমাকে একটু জানান তো। টেন্স ব্যবহার করতে কি সক্ষম হয়েছেন এবার? জি স্যার। পারবেন এবার? টেন্স নিয়ে কোনো ঝামেলা আছে কি আপনাদের? ওকে, তাহলে ঠিক আছে, আমরা এই স্যার পর্যন্ত রাখি। পারবো। আপনাদের নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে ইসের উপরে, মডাল ভার্ব নিয়ে আমরা ক্লাস করব নেক্সট নেক্সট ক্লাস থেকে। আপনারা এখন যতটুকু বাক্য তৈরি করা, ধরেন এখানে অনেকে আছেন জানি, আপনারা অনেক অ্যাডভান্স লেভেল, যেমন রুবেল সাহেব আছেন, আমি হয়তো বা অনেকের সাথে ওইভাবে করে ইন্টারাক্ট হয়নি আমার সাথে, যেমন এই যে রাফি আছেন, অনেকেই আপনার অনেক অ্যাডভান্স লেভেল আছেন আমি জানি। বাট যারা এগুলোর সম্পর্কে একটু কনফিউশন ছিল বা ব্যবহার করতে পারতেন না, আপনারা মানে এই যা শিখছেন এগুলো কি লাইফে ব্যবহার করেন। যে কোনো লার্নিং, যে কোনো লার্নিং এর মানে এটাকে ধরে রাখা বা লার্নিংটাকে আপনার লাইফের সাথে যদি আপনি না করতে, ইনকর্পোরেট না করতে পারেন, এটা কিন্তু আপনার লার্নিংটা টিকবে না, তাই না? সেটা কিন্তু আপনার কি হয়ে যাবে, সেটা কিন্তু চলে যাবে। যে কোনো কিছু মনে রাখার বা যে কোনো লার্নিংটা শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ে আছে, অ্যাক্টিভ রিকল। আচ্ছা, রিকল মানে কি বলেন তো? যে কোনো শব্দ অর্থ মনে রাখা, যে কোনো সেন্টেন্সের প্যাটার্ন মনে রাখা, এর জন্য একটা মেথড আছে, অ্যাক্টিভ রিকল। রিকল মানে কি? রিকল মানে কি? পুনরায় স্মরণ করা, তাই না? রিকল মানে কি? পুনরায় স্মরণ করা। আপনি একটা ওয়ার্ড শিখছেন, সাপোজ নতুন একটা ওয়ার্ড শিখলেন, ওই শর্ট ওয়ার্ডটা আপনি, রিকল মানে রেপিটেশন ওই টাইপের কথা না। রিকলটা মানে হলো আপনি ধরেন একটা ওয়ার্ড শিখলেন, অসাম। অসাম মানে কি? চমৎকার, তাই না? এখন এইটা আপনি শেখার পরে 24 ঘন্টার মধ্যে কম হলো 3বার আপনি এটা মনে করার চেষ্টা করবেন, মনে মনে রিকল করবেন, আচ্ছা কি যেন শিখলাম আমি, অসাম। আচ্ছা, অসাম মানে চমৎকার। তখন আরেকটা ওয়ার্ড শিখলেন যে ব্রেথ টেকিং, ব্রেথ টেকিং তাও মানে চমৎকার, ব্রেথ টেকিং, ঠিক আছে? তার মানে কি দেখেন,
ধরুন আপনি শিখলেন যে ব্রেথ টেকিং, আচ্ছা ব্রেথ টেকিং আপনি ধরুন শিখলেন সকালে, ধরুন 5টা ওয়ার্ড শিখলেন, ওইটা দিনের ভিতরে 4 বার 5 বার করে আপনি 3 বার, মিনিমাম 3 বার করে মনে করার চেষ্টা করেন কি কি যেন শিখলেন, এটা মিনিংটা যেন কিরকম। এটাকে রিকল বলে। আপনি সারাদিন যা শিখলেন, ধরুন আপনি সকাল থেকে অনেকগুলো শব্দ মুখস্থ করলেন, রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন কি কি যেন শিখলাম, এগুলো রিকল বলে। এটা সবচেয়ে ইফেক্টিভ একটা পন্থা। পৃথিবীতে যতগুলো পন্থা আছে লার্নিং এর, এই অ্যাক্টিভ রিকল হলো সবচেয়ে মানে অন্যতম একটা পদ্ধতি আর কি। তাহলে ঠিক আছে, আমরা আজকে পর্যন্ত রাখি, আমার আবার এরপরে ক্লাস আছে। আপনারা টেন্সের উপর আমি একটা নোট চাইব আপনাদেরকে, যে যে টেন্সগুলো আমরা শিখলাম, পুরো টেন্সের যে নামগুলো, এগুলোর স্ট্রাকচারগুলো এবং প্রত্যেকটা দিয়ে এক্সাম্পল একটা দুইটা করে দিলেও আমাকে একটা নোট আপনারা প্রোভাইড করবেন আমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু